বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। তোমাদেরকে ইংরেজি ক্লাসে স্বাগত। আজকে ইংরেজি দ্বিতীয় পত্র থেকে ন্যারেশন টপিকটি আলোচনা করব। এটি ইংরেজি গ্রামারের সবচেয়ে কঠিন বিষয় বলে স্বীকৃত, কেননা এই টপিকটিতে অনেক কিছু যুক্ত আছে। গ্রামারের প্রায় সকল আইটেমেই এখানে যুক্ত আছে। নাউন, প্রোনাউন যুক্ত আছে, টেন্স যুক্ত আছে, ভার্ব যুক্ত আছে, এমনকি পাংচুয়েশন মার্কও যুক্ত আছে। সুতরাং এটি বেশ কঠিন একটি বিষয় বলতে পারি আমরা। সেন্টেন্সের বিভিন্ন শ্রেণীবিন্যাসও এখানে যুক্ত আছে। তো আমরা এই কঠিন বিষয়টি সমাধান করার জন্য যেই প্রচেষ্টা সেটি সবাই করে থাকে, আমিও করেছি সবচেয়ে সহজ উপায়ে তোমাদেরকে এই বিষয়টি যাতে বোঝানো যায় সেই চেষ্টা করেছি। So let us see how much we can do with this tough subject. Okay, uh, let us begin our lecture today. I am here going to share my screen with you, and if you have any problem, please feel free to ask in the comment box. Then I will try to answer them there. Okay. Narration. আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন, তোমাদের সাথে আছি। বিএ ইংলিশ, এমএ এমএল, অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স অ্যান্ড রিয়েলিটি ফ্রম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। I'm a BCS cadet from 35th BCS, lecturer English, ঝালকাঠি গভর্নমেন্ট উইমেন্স কলেজ, ঝালকাঠি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ন্যারেশন নিয়ে আলাপ করব। ন্যারেশন বলতে আমরা কি বুঝি সেটি একটু আগে দেখা দরকার। ন্যারেশনের সংজ্ঞা হলো, narration means speech telling stories. ন্যারেশন অর্থ হচ্ছে স্পিচ বা টেলিং স্টোরিজ। ওকে, আচ্ছা। ন্যারেশন কথাটি আসছে হলো ন্যারেট শব্দটি থেকে। ন্যারেট অর্থ হচ্ছে বর্ণনা করা, আর সেখান থেকেই এসেছে হলো ন্যারেশন। তাহলে কোনো কিছু বর্ণনা করাকেই আমরা ন্যারেশন বলি। এই বর্ণনা এর মধ্যে আমরা কথা বর্ণনা করি, ঘটনা বর্ণনা করি, কিংবা কোনো গল্প আমরা বলে থাকি। তাই ন্যারেশন মিন্স স্পিচ টেলিং স্টোরিজ, ন্যারেটিং ইভেন্টস এটসেট্রা। ন্যারেশন আসলে কোনো কথা উপস্থাপন করার একটি পদ্ধতি। কোনো কথা উপস্থাপন করার একটি পদ্ধতির নাম হচ্ছে ন্যারেশন। এখন এই কথা উপস্থাপন করার পদ্ধতি আছে দুইটা। ওকে, তো আমরা আগে একটু দেখি। ন্যারেশন ইজ দ্য ওয়ে অফ রিপোর্টিং স্টেটমেন্টস। কোনো বিবৃতি রিপোর্ট করা, মানে প্রতিবেদন আকারে উপস্থাপন করাটাই হচ্ছে ন্যারেশন। স্পিচেস, কমেন্টস, অর্ডারস এটসেট্রা অফ এ পারসন টু অ্যানাদার। আমরা কোনো ব্যক্তির কোনো কথা, কোনো ব্যক্তির কোনো মতামত, বিবৃতি, মন্তব্য কিংবা আদেশ নিষেধ যখন অন্য কোনো ব্যক্তির কাছে উপস্থাপন করি, সেটিকেই মূলত ন্যারেশন বলে। তাহলে ন্যারেশনের মেইন বিষয়টা হলো একজনের কথা অন্যজনের কাছে বর্ণনা করাটাই হলো ন্যারেশনের মূল কাজ। এখন সে ফর এক্সাম্পল, আমার একটি কথা তুমি তোমার পরিবারের কাছে, তোমার মা বাবার কাছে বললা যে অমুক স্যার এই কথাটি বলেছেন। তাহলে এই যে আমার কথাটি তুমি অন্য কারো কাছে গিয়ে রিপোর্ট করলা, এই জিনিসটাকেই বলা হয় ন্যারেশন। অথবা ধরো কোনো মহামানব, কোনো নবী, কোনো ব্যক্তি, কোনো নেতা, কিংবা যে কোনো সাধারণ মানুষ বা অসাধারণ ব্যক্তি বা যে কোনো কিছুর কথা যদি আমরা অন্য কারো কাছে গিয়ে বলি, সেটি হলো ন্যারেশন। সহজ কথা। ওকে, আচ্ছা। এখন এই ন্যারেশন করার জন্য আমাদের দুটো পদ্ধতি আছে। একটা হচ্ছে সরাসরি পদ্ধতি বা প্রত্যক্ষ, আর একটা হচ্ছে ঘোরানো পদ্ধতি বা পরোক্ষ, যেটাকে ইংরেজিতে বলা হয় ডিরেক্ট ন্যারেশন বা ডিরেক্ট স্পিচ, এবং এটি আরো নাম হচ্ছে রিপোর্টিং স্পিচ। আর অন্যটি হচ্ছে ইনডিরেক্ট স্পিচ বা ইনডিরেক্ট ন্যারেশন অথবা রিপোর্টেড স্পিচ। যেমন আমি একটু আগে বললাম যে অমুক স্যার বলেছেন আজ ক্লাস হবে না। তাহলে
এই কথাটি যদি আমি এভাবেই বলি, ধরো ধরো মিস্টার এক্স তিনি বলেছেন আজ ক্লাস হবে না। এখন এই যে আজ ক্লাস হবে না, এই কথাটি মিস্টার এক্স এর কথা। এই কথাটি যদি আমি গিয়ে অন্য কারো কাছে বলি তাহলে কিভাবে বলবো? আমি দুইভাবে বলতে পারি। এক হচ্ছে মিস্টার এক্স বলেছেন আজ ক্লাস হবে না। এখানে জবানিটা মিস্টার এক্স এর জবানি, জবানি মানে তার তার মাউথ, ওকে। আর যদি বলি এভাবে, মিস্টার এক্স আমাকে বলেছেন যে আজ ক্লাস হবে না, তখন এই জবানিটা হয়ে যায় আমার জবানি, অর্থাৎ পরোক্ষ। তাহলে একটা ডিরেক্ট আর একটা হচ্ছে ইনডিরেক্ট, একটা সরাসরি আর একটা হচ্ছে ঘুরিয়ে, একটি প্রত্যক্ষ আর একটি হচ্ছে পরোক্ষ। এখন ডিরেক্ট ন্যারেশনের কিছু উদাহরণ আমরা দেখি। When the speech is given exactly or directly through the speaker's mouth, it is called direct or reporting speech and narration. যখন কোনো স্পিচ সরাসরি স্পিকারের মুখেই উপস্থাপন করা হয় সেটিকে বলা হয় ডিরেক্ট স্পিচ বা রিপোর্টিং স্পিচ বা ন্যারেশন। ফর এক্সাম্পল, মাহিন সেইড, উদাহরণস্বরূপ মাহিন বলল, আই হ্যাভ বট এ বাইসাইকেল, আমি একটি বাইসাইকেল কিনেছি। এখন এই যে মাহিন বলল আমি একটি বাইসাইকেল কিনেছি, বাইসাইকেলটা কিনেছে মাহিন, কথাটা বলছেও মাহিন, কিন্তু আমি এটাকে রিপোর্ট করতেছি সবার কাছে। তাহলে আমি কিভাবে রিপোর্ট করলাম? মাহিন বলল আমি একটি বাইসাইকেল কিনেছি, এই কথাটি কিন্তু মাহিনের জবানিতে বা মুখে বলা হলো, তাই এটি হচ্ছে ডিরেক্ট স্পিচ। আচ্ছা, ইংলিশে এটি চেনার জন্য সহজ উপায় হচ্ছে এর উভয় পাশেই ঊর্ধ্বতন কমা থাকে, হ্যাঁ, ইনভার্টেড কমা থাকে। আর বাংলায় এটি বোঝার জন্য সহজ উপায় হলো আমাদেরকে অর্থটার দিকে খেয়াল করা, যে কথাটি কার জবানিতে বা মাউতে বলা হচ্ছে। ইনডিরেক্ট হচ্ছে ঘুরিয়ে বলা। যেমন এই কথাটি যদি আমরা সরাসরি মাহিনের মুখে না বলে বরং এভাবে বলি যে মাহিনকে রেফার করে বলি, কেমন, তখন সেটি হয়ে যাবে ইনডিরেক্ট। when the speech is given referring to the speaker, তো স্পিকারকে রেফার করে যখন কথাটি বলা হয় ইট ইজ কল্ড ইনডিরেক্ট স্পিচ, তখন আর স্পিকারের মুখে বলা হয় না, বরং বলা হয় হচ্ছে তার দিকে রেফার করে। ফর এক্সাম্পল, মাহিন সেইড দ্যাট হি হ্যাড বট এ বাইসাইকেল, মাহিন বলল যে সে একটি বাইসাইকেল ক্রয় করেছিল। এখানে খেয়াল করলে আমরা বুঝতে পারি যে আগেরটি ছিল মাহিন বলল আমি একটি বাইসাইকেল কিনেছি, আর এই বাক্যটি হচ্ছে মাহিন বলল যে সে একটি বাইসাইকেল কিনেছিল, ওকে। তাহলে এই কথা এখানে আমরা দেখতে পাই যে একই অর্থ বাট কথাটি ঘুরিয়ে বলা হয়েছে, তাই এটি ইনডিরেক্ট স্পিচ। এখন শিক্ষার্থীদের যেটি বিষয় এখানে করার সেটি হলো তারা ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট করবে অথবা ইনডিরেক্ট স্পিচ থেকে ডিরেক্ট করবে। পরীক্ষায় সাধারণত প্যাসেজ আকারে আসে, কিন্তু যেভাবেই আসুক না কেন এটি সমাধান করার জন্য বা সঠিকভাবে সমাধান করার জন্য অবশ্যই আমাদেরকে কিছু নিয়ম কানুন শিখতে হবে। তো সবার আগে আমরা বিভিন্ন যে অংশ আছে সেগুলো একটু শিখি। ডিরেক্ট স্পিচের বিভিন্ন অংশ আছে, সেগুলো আমরা একটু ধরতে চেষ্টা করি, তাহলেই আমাদের পক্ষে সামনে আগানো সম্ভব হবে। মনে রাখতে হবে এটি অত্যন্ত কঠিন আবার অত্যন্ত সহজও, আমাদেরকে পার্ট বাই পার্ট ধীরে ধীরে এগিয়ে যেতে হবে। এটি বড় একটা টপিক, আমরা আস্তে আস্তে আগাবো। আচ্ছা, তো আমরা শুরু করি। রিপোর্টিং স্পিচ বা ডিরেক্ট স্পিচ, হ্যাঁ, টাইটেলটি খেয়াল করলে আমরা দেখতে পাই যে এটি হচ্ছে রিপোর্টিং স্পিচ বা ডিরেক্ট স্পিচ। এটার বিভিন্ন অংশ আছে, আমি যে মেঘের মতো ক্লাউড করে করে দিয়েছি, এগুলো এগুলো হচ্ছে বিভিন্ন অংশ। আচ্ছা, মাই ব্রাদার সেড টু হিজ সান অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, এই যে কথাটি এটি হচ্ছে ডিরেক্ট স্পিচ। এই কথাটির মধ্যে কতগুলো পার্ট আছে আমরা প্রথমেই খেয়াল করি। মাই ব্রাদার, আমার ভাই, ইনি হচ্ছেন রিপোর্টিং সাবজেক্ট, অর্থাৎ রিপোর্টিং স্পিচের যিনি সাবজেক্ট তিনি হচ্ছেন রিপোর্টিং সাবজেক্ট। এরপরে সেইড, এটি হচ্ছে রিপোর্টিং ভার্ব, ওকে। এরপরে হিজ সান, এটি হচ্ছে রিপোর্টিং অবজেক্ট। এই তিনটি জিনিস আমাদের খুব সুন্দর করে মনে রাখতে হবে। মাই ব্রাদার রিপোর্টিং সাবজেক্ট, সেইড রিপোর্টিং ভার্ব, হিজ সান রিপোর্টিং অবজেক্ট। এরপরে আসবে ঊর্ধ্বতন কমা, হ্যাঁ, দুই সাইডে দুটো কমা থাকবে, এটাকে বলা হয় ইনভার্টেড কমা। ইনভার্টেড কমা বা ঊর্ধ্বতন কমা, এর মাঝে যেই কথাটি থাকবে সেটি হচ্ছে রিপোর্টিং স্পিচ বা ডিরেক্ট স্পিচ, ওকে। এটি হচ্ছে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ,
ওকে, তাহলে আমরা এই পার্টগুলো মনে রাখবো। এক হচ্ছে রিপোর্টিং সাবজেক্ট, 2 রিপোর্টিং ভার্ব, 3 রিপোর্টিং অবজেক্ট, 4 ইনভার্টেড কমা, 5 ডিরেক্ট অর রিপোর্টিং স্পিচ। আচ্ছা, এবারে পরিবর্তন করার জন্য আমাদের বেশ কিছু নিয়ম ফলো করতে হবে। প্রথমত আমরা 1 নম্বর রুলটি হচ্ছে চেঞ্জিং প্রোনাউন, এটি শিখি। চেঞ্জিং প্রোনাউন, আমরা জানি যে রিপোর্টিং স্পিচের যে প্রোনাউন থাকবে সেটি রিপোর্টেড স্পিচে পরিবর্তন হবে। কেমন? এখন কি রকম পরিবর্তন হবে? যেমন যদি রিপোর্টিং স্পিচে ফার্স্ট পারসন থাকে, তাহলে রিপোর্টেড স্পিচে গিয়ে সেটা হবে রিপোর্টিং স্পিচের সাবজেক্ট অনুসারে। মনে রাখতে হবে যে যত ফার্স্ট পারসন থাকবে সেগুলো রিপোর্টিং সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। এখন ফার্স্ট পারসন কি? ফার্স্ট পারসন হচ্ছে আমি সংক্রান্ত বা আমাদের সংক্রান্ত যত প্রোনাউন সেগুলোকে বলা হয় ফার্স্ট পারসন, যেমন আই, উই, আওয়ার, আস ইত্যাদি। এগুলোর পরিবর্তন হবে রিপোর্টিং সাবজেক্ট অনুযায়ী। সেকেন্ড পারসন হবে রিপোর্টিং অবজেক্ট অনুযায়ী। সেকেন্ড পারসন হচ্ছে তুমি বা তোমরা সংক্রান্ত যত প্রোনাউন আছে, যেমন ইউ, ইউর ইত্যাদি। আর থার্ড পারসন যেগুলো থাকবে সেগুলো কোনো পরিবর্তন হবে না। থার্ড পারসন হচ্ছে সেই প্রোনাউন যেগুলো সম্পর্কে আমি এবং তুমি বা আমরা এবং তোমরা কথা বলি, যেমন হি, শি, ইট, দে কিংবা যে কোনো নাম। তো এগুলোর কোনো পরিবর্তন হবে না। তাহলে আমাদের মনে রাখতে হবে ফার্স্ট পারসন সাবজেক্ট অনুসারে, সেকেন্ড পারসন অবজেক্ট অনুসারে, থার্ড পারসন নো চেঞ্জ। আচ্ছা, এরপরে আমাদেরকে টেন্সের পরিবর্তন করতে হবে। রুল 2, রুল 2তে আমরা দেখব যে টেন্স পরিবর্তন করতে হয় কিভাবে। খেয়াল রাখতে হবে যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স হয় তবেই কেবল রিপোর্টেড স্পিচের মধ্যে যে টেন্স সেটি পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে। অর্থাৎ রিপোর্টিং ভার্ব যেটি আমরা একটু আগে দেখেছিলাম, আবার রিপিট করি। এই যে ভার্বটি মাই ব্রাদার সাইড, এই সাইড ভার্বটি পাস্ট টেন্স আছে, সে কারণে এই যে ইনভার্টেড কমার মধ্যে যে অংশটির ক্রিয়া আছে স্পিক, সেটি পরিবর্তন হয়ে যাবে। যদি এখানে সাইড না থাকতো তাহলে স্পিক স্পিকই থাকতো। ওকে, অর্থাৎ এটি পাস্টে না থাকলে, সাইড পাস্টে না থাকলে এখানে কোনো রিপোর্টেড স্পিচের কোনো পরিবর্তন, গ্রামার টেন্সের কোনো পরিবর্তন হবে না। আর যদি পাস্ট টেন্স থাকে তাহলে কি কি পরিবর্তন হবে? এটিকে বলা হয় করেসপন্ডিং পাস্ট বা অনুরূপ পাস্ট। অর্থাৎ যেই টেন্সটি রিপোর্টেড স্পিচের মধ্যে থাকবে বা ইনভার্টেড কমার মধ্যে থাকবে সেটি তার পূর্বের টেন্সে চলে যাবে। কেমন? যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকে তাহলে সেটি চলে যাবে পাস্ট ইনডেফিনিট টেন্সে। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে, এই যে অনুরূপ পাস্ট মানে এটা হচ্ছে ইমিডিয়েট পাস্টে চলে যাবে। হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাবে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডেফিনিট থেকে হবে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস থেকে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এবং পাস্ট পারফেক্ট টেন্স কোনো পরিবর্তন হবে না, নো চেঞ্জ। ওকে, তাহলে আমরা পরিবর্তনগুলো আবার খেয়াল করি। প্রেজেন্ট ইনডেফিনিট টু পাস্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টু পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট টু পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এবং পাস্ট ইনডেফিনিট টু পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস টু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট নো চেঞ্জ। এবার ফিউচারের পালা। ফিউচারে সাধারণত শ্যাল উইল থাকে। এই শ্যাল উইল সবসময় শুড বা উডে পরিণত হয়, আর মে, ক্যান এগুলো হয়ে যায় মাইট বা কুড। এগুলো ফিউচার নয়, মোডাল। তো এই মোডাল দুটো পরিবর্তন হয় মাইট বা কুড। এরপরে যদি উইশ, উড রাদার, ইট ইজ টাইম থাকে তাহলে সেখানে যে আনরিয়াল পাস্ট টেন্সটা থাকবে সেটি পরিবর্তন হবে না। যেমন আই উইশ আই ওয়ার এ বার্ড, এই আই ওয়ার এ বার্ড এটি পরিবর্তন হবে না, ওয়ারটা ওয়ারই থাকবে। এরপরে উড, কুড, মাইট, শুড, ইউজ টু, অট টু, হ্যাড বেটার অথবা মাস্ট, এগুলো পরিবর্তন হয় না। কেমন? মাস্ট পরিবর্তন হবে না, মনে রাখতে হবে। যদি চিরন্তন সত্য হয় মাস্টের ক্ষেত্রে বাধ্যবাধকতা হয় তাহলে সেটি মানে চিরন্তন সত্য হলে পরিবর্তন হবে না। কিন্তু যদি মাস্ট সাধারণভাবে বোঝায়, ইনফর্মাল বোঝায়, তাহলে সেটি হ্যাড টু হবে। যেমন আই মাস্ট রাইট আ বুক, এখানে আই মাস্ট রাইট এ বুক এটি কিন্তু ইনফর্মাল, আমার যে বই লিখতেই হবে এটি কিন্তু সবার জন্য সত্য নয়, সেই কারণে এখানে মাস্ট হয়ে যাবে হ্যাড টু। কিন্তু যদি এরকম হতো
আই মাস্ট ডাই, তখন সেখানে কিন্তু চিরন্তন সত্য কথা বোঝায়, ফলে সেটি পরিবর্তন না হয়ে মাস্টই থাকবে। ওকে, তাহলে মাস্টের বিষয়টা হলো চিরন্তন সত্য হলে মাস্ট অপরিবর্তিত থাকবে, আর যদি সেটি ইনফর্মাল হয় তাহলে হ্যাড টু তে পরিণত হবে। এ হলো টেন্সের পরিবর্তন। এরপরে আসবে হচ্ছে সময়বাচক এবং স্থানবাচক শব্দের পরিবর্তন। যেমন নাও থাকলে দেন হবে, ইনডিরেক্টে দেন হবে, টুডে থাকলে দ্যাট ডে হবে, অ্যাগো বিফোর লাস্ট দ্য প্রিভিয়াস, দিস ইয়ার দিস ম্যান, দ্যাট ইট দ্যাট ইয়ার দ্যাট ম্যান বা দি ম্যান, হিয়ার থাকলে দেয়ার, হেন্স থাকলে দেন্স, দিস থাকলে দোজ, ইয়েস্টারডে দ্য প্রিভিয়াস ডে, নেক্সট দ্য ফলোয়িং, টুমরো দ্য নেক্সট ডে অথবা ফলোয়িং ডে, দ্য ডে বিফোর ইয়েস্টারডে এটি হচ্ছে 2 days বিফোর, ইন দি ডে আফটার টুমরো, ইন 2 days অথবা আফটার 2 days, এখানে একটা অবলিক হবে, ইন 2 days অথবা আফটার 2 days, ইন আফটার না, ইন অবলিক আফটার 2 days। ওকে, দাস থাকলে হবে দ্যাট ওয়ে, কাম থাকলে হবে গো। তাহলে এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। এরপরে আসবে যদি রিপোর্টিং স্পিচের যে ক্রিয়াটি ছিল মনে আছে সেইট, সেই সেইট যদি সেইট থাকার সত্ত্বেও যদি রিপোর্টিং স্পিচের মধ্যে চিরন্তন সত্য কথা থাকে, ইউনিভার্সাল ট্রুথ থাকে, তাহলে উক্ত ক্রিয়াপদ চেঞ্জ হবে না, অর্থাৎ সেখানে কোনো টেন্সগত পরিবর্তন হবে না। ওকে, তাহলে মনে রাখতে হবে চিরন্তন সত্য হলে সেখানকার ক্রিয়া চেঞ্জ হয় না। এরপরে জেনারেলি অল পাংচুয়েশন মার্কস উইল বি রিপ্লেসড বাই ফুল স্টপ। সাধারণত সকল পাংচুয়েশন মার্ক, অর্থাৎ ওখানে যে ঊর্ধ্বকমা দেখলাম, কিংবা কোনো কোনো জায়গায় প্রশ্নবোধক থাকবে, কোনো কোনো জায়গায় থাকবে নোট অফ এক্সক্লামেশন, এই কোনো সাইনই আর থাকবে না। জেনারেলি সেগুলো সব ফুল স্টপে পরিণত হবে, অর্থাৎ সেগুলো অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত হবে। এরপরে লিঙ্কার্স, কিছু লিঙ্কার্স আছে সেগুলোরও পরিবর্তন করতে হবে, এবং আমরা মূলত লিঙ্কার্স দেখে বুঝতে পারবো এটি কোন প্রকৃতির সেন্টেন্সে আছে। আমাদের মনে রাখতে হবে ন্যারেশন করার সময় আমরা 5 প্রকারের বাক্য, অর্থ অনুসারে যে 5 প্রকারের বাক্য আছে, অ্যাসার্টিভ, এক্সক্লামেটরি, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এই বাক্য সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। আচ্ছা, যদি অ্যাসার্টিভ বাক্য থাকে তাহলে সেটিকে ইনডিরেক্ট করার সময় আমাদের লিঙ্ক ইন ওয়ার্ড লাগবে দ্যাট। ইন্টারোগেটিভ যদি থাকে এবং সেটা যদি হ্যাঁ বা না বোধক প্রশ্ন হয়, তাহলে সেখানে আমাদের লিঙ্ক ইন ওয়ার্ড লাগবে ইফ অথবা ওয়েদার। ওই যে ঊর্ধ্ব কমা উঠে যাবে, সেখানে এই লিঙ্কারটা বসবে। তো অ্যাসার্টিভ হলে দ্যাট, ইন্টারোগেটিভ যদি ডাব্লিউএস কোশ্চেন হয় তাহলে হবে ডাব্লিউএস ওয়ার্ড, আর ডাব্লিউএস ওয়ার্ড ছাড়া অন্য যত ওয়ার্ড আছে সেগুলোর ক্ষেত্রে হবে ইফ অথবা ওয়েদার। ইম্পারেটিভ 2 ধরনের আছে। ইম্পারেটিভের ক্ষেত্রে যখন সাধারণ ইম্পারেটিভ হবে, যেমন রিকোয়েস্ট, অর্ডার বা অ্যাডভাইস থাকবে, সেই জাতীয় বাক্য হলে সেখানে আমরা দিব টু। কিন্তু যদি লেট যুক্ত থাকে, লেট যুক্ত ইম্পারেটিভ থাকলে সেখানে আমরা ব্যবহার করব দ্যাট। ওকে, অপটেটিভ, অপটেটিভের ক্ষেত্রে আমাদের সবসময় দ্যাট ব্যবহার করতে হবে, এক্সক্লামেটরির ক্ষেত্রেও দ্যাট ব্যবহার করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দ্যাটের ব্যবহারটা বেশি। কেমন? ইম্পারেটিভ লেট থাকলে দ্যাট, অপটেটিভ সেন্টেন্সে দ্যাট, এক্সক্লামেটরিতে দ্যাট, অ্যাসার্টিভেও দ্যাট। শুধু ইন্টারোগেটিভ যেগুলো ডাব্লিউএস কোশ্চেন সেখানে ডাব্লিউএস ওয়ার্ড, যেখানে হ্যাঁ বা না বোধক প্রশ্ন, যেমন আর ইউ সিক, ওকে, অথবা ডু ইউ লাইক ফ্লাওয়ার, তখন এই জাতীয় বাক্য উত্তরগুলো সাধারণত ইয়েস আর নো হয়। তো এই জাতীয় ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলোর লিঙ্ক ইন ওয়ার্ড লাগবে ইফ অথবা ওয়েদার। আর যদি এটি ডাব্লিউএস ওয়ার্ড হতো, যেমন হোয়াট ইজ ইউর নেম, হোয়ার ডু ইউ লিভ, এগুলো হলে তখন ডাব্লিউএস ওয়ার্ডগুলোই ব্যবহার করতে হবে। এরপরে ইম্পারেটিভের ক্ষেত্রেও দুটো, এখানেও একটু পরিবর্তন আছে। যদি সেটা জেনারেল ইম্পারেটিভ হয় তাহলে সেখানে টু বসবে, আর যদি লেট যুক্ত ইম্পারেটিভ হয় তাহলে দ্যাট বসবে। তাহলে আমরা আবার মনে রাখি, অ্যাসার্টিভে দ্যাট, ইম্পারেটিভের জেনারেল ইম্পারেটিভে দ্যাট, অপটেটিভ এক্সক্লামেটরিতে দ্যাট, কিন্তু নো, জেনারেল ইম্পারেটিভে টু। আচ্ছা, এবং ইন্টারোগেটিভ যেগুলো ডাব্লিউএস কোশ্চেন সেখানে ডাব্লিউএস ওয়ার্ড, আর যেটা ইয়েস নো কোশ্চেন সেখানে ইফ অথবা ওয়েদার। এই সর্বশেষ রুলটি দিয়েই আমাদের রিপোর্ট চেঞ্জিং যে স্পিচ সেটার রুল শেষ হবে। আমাদের দেখতে হবে যে অ্যাসার্টিভ সেন্টেন্সের যে সেইড ক্রিয়াটি আছে সেখানে যদি শুধু সেইড থাকে, যেমন সেইড
যদি থাকে তাহলে রিপোর্টের ভার্ব হবে said। বাট যদি রিপোর্টিং স্পিচে said টু প্লাস অবজেক্ট থাকে, যেমন মাই ব্রাদার said টু হিজ সান, এখানে said টু প্লাস হিজ সান এটি অবজেক্ট। তো said টু হিজ সান যদি থাকে তাহলে আমরা রিপোর্টেড ভার্বটা এই সেম রাখতে পারি, said টু হিজ সান রাখতে পারি, অথবা এখানে আমরা চাইলে said টুর পরিবর্তে told করতে পারি, এবং told করলে আমাদের এখানে আর টু লাগবে না। ওকে, তো মাই ব্রাদার said টু হিজ সানের পরিবর্তে আমরা লিখতে পারি দুই ভাবে, মাই ব্রাদার said টু হিজ সান এটি, অথবা মাই ব্রাদার টোল্ড হিজ সান। হ্যাঁ, যেটি সহজ আমি সেটি বলি, মাই ব্রাদার said টু হিজ সান এটি সহজ, অর্থাৎ যা আছে তাই লিখলাম। ইন্টারোগেটিভের ক্ষেত্রে কি হবে, ইন্টারোগেটিভ যেহেতু প্রশ্ন তাই এখানে আস্কড অথবা ইনকোয়ার্ড অফ ব্যবহার করতে হয়। আমরা সহজটা নেই আস্কড, এটি সহজ, এটি মনে রাখবো। এরপরে ইম্পারেটিভ, যখন লেট সারা থাকবে, লেট নাই, তখন কি হবে, টোল্ড, আস্কড, রিকোয়েস্টেড, অর্ডারড, অ্যাডভাইসড, ফরবিড, প্রহিবিটেড ইত্যাদি। তো সহজ হলো টোল্ড, এটি ব্যবহার করা সহজ, কিংবা আস্কড ব্যবহার করা সহজ, কারণ আমরা কখনো অনেক সময় বুঝতে পারি না যে এটি কি রিকোয়েস্ট নাকি আদেশ নাকি উপদেশ, বুঝতে পারি না। তো তখন আমরা কি করব, টোল্ড বা আস্কড ব্যবহার করব। ইম্পারেটিভ যখন লেট যুক্ত থাকবে তখন আমাদেরকে ব্যবহার করতে হবে, যদি প্রস্তাব বোঝায় তাহলে প্রপোজড বা সাজেস্টেড, আর যদি প্রস্তাব না বোঝায়, হ্যাঁ, অনুমতি বোঝায়, অনুমতি বোঝালে আস্কড অথবা টোল্ড। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইম্পারেটিভে আস্কড বা টোল্ড এর ব্যবহারটা বেশি। এবং এখানে যখন অনুমতির প্রশ্নটি আসবে কিংবা প্রপোজালের প্রশ্নটি আসবে তখন শুড বা মাইট এই ক্রিয়াটিও ব্যবহার করতে হবে। অপটেটিভ, অপটেটিভের ক্ষেত্রে আমাদের যে রিপোর্টিং ক্রিয়া সেটি লাগবে হচ্ছে উইশড বা প্রেড। ওকে, এবং এক্সক্লামেটরিতে লাগবে এক্সক্লেইমড, ক্রাইড, শাউটেড বা উইশড। কেমন, তো এক্সক্লেইমড উইথ সরো, এক্সক্লেইমড উইথ জয়, ক্রাইড উইথ সরো, ক্রাইড উইথ জয় ইত্যাদি। ওকে, এই হলো আমাদের আজকের আলোচনা। তো আমরা 7টি নিয়ম এখানে শিখলাম, 7টি নিয়মের মাধ্যমেই আমরা রিপোর্টিং স্পিচকে রিপোর্টেড স্পিচে পরিণত করতে পারবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার একটি ইউটিউব চ্যানেল আছে যেটির নাম আগেই দেওয়া হয়েছে, স্লাইডের প্রথমেই আছে, আবারও বলি আমি, ইউনি ওয়েল একাডেমি এমডিএস। সেই ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখতে পারো তোমরা, তাহলে সেখানে সমস্ত আমার অন্যান্য যে ক্লাসগুলো আছে সেগুলো সেখানে দেয়া আছে, তোমরা অবসর সময়ে সেগুলো সেখান থেকে দেখতে পারবে এবং সেখান থেকেও শিখতে পারবে। তো এই আশাবাদ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ। See you soon in another video, hopefully tomorrow, inshallah. Allah Hafiz. Allah Hafiz. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. See you soon.